আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আজকের ক্লাসে আন্তরিক শুভেচ্ছা। সবাই দ্রুত ক্লাসে প্রবেশ করার চেষ্টা করেন। আমাদের লাইভ ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই হাজির লেখেন। আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন 2025 এটাতে আছি। আজকে লাস্ট পার্ট, 3 দিনের টার্গেটে আজকে আমরা 20 পর্যন্ত পড়ছি। সবাই কি খেয়াল আছে? আমি যদি এখন প্রশ্ন করি অ্যান্সার দিতে পারবেন? আমরা 11 থেকে পড়ছিলাম গতকাল। যেমন যৌতুকের উদ্দেশ্যে যদি কোনো নারীকে তার স্বামী অথবা স্বামীর পরিবার বর্গ থেকে কেউ যদি নির্যাতন করে, এটা নির্যাতনের কয়েকটা ধরন আছে। যেমন 11 ক যদি মৃত্যু ঘটায় তাহলে 11 ক, মৃত্যু ঘটানোর চেষ্টা করলে 11 ডাবল ক, আর গুরুতর জখম ঘটাইলে 11 খ, সাধারণ জখম ঘটাইলে বা সাধারণ আঘাত করলে 11 গ। এই 3টে টাইপের আঘাত বা মৃত্যু ঘটাইলে যৌতুক দাবি করা নয়। এখানে যৌতুকের উদ্দেশ্য যদি নির্যাতন করা হয়, এটা আমরা জানি। ভারতে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বা অন্য কোনো মনে করেন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে যদি কোনো শিশুর অঙ্গহানি, অঙ্গ বিনষ্ট করে তাহলে তার শাস্তি। 13তে ধর্ষণের ফলে জন্মলাভকারী যে শিশু হবে তার সংক্রান্ত বিধান। প্রথমে সে কোথায় থাকবে? তার মায়ের কাছে বড় হবে বা মামা বাড়ির ওই সাইডে বড় হবে। তার পরিচয় হবে কি? সে মায়ের পরিচয়ে, বাবার পরিচয়ে বা উভয়ের পরিচয়ে বড় হতে পারবে। ধর্ষণের ফলে জন্মলাভকারী শিশুর ব্যয়ভার কে বহন করবে? আপনারা অ্যান্সার করেন দ্রুত। এখন এটার চেয়ে আরো গুরুত্বপূর্ণ, কত বছর পর্যন্ত বহন করা হবে? 21 বছর কি? এই সন্তানটার বয়স 21 বছর না হওয়া পর্যন্ত, 21 বছর হইলে আর বহন করবে না। তবে সন্তানটা যদি মেয়ে হয় তাহলে বিয়ে না হওয়া পর্যন্ত, আর সন্তানটা যদি প্রতিবন্ধী বা পঙ্গু হয় তাহলে নিজে ভরণ পোষণ অর্থাৎ নিজে ইনকাম না করা পর্যন্ত। এই 3টে টার্মস জানবেন। আর এই ব্যয়ভারের যে টাকা পয়সা, এটা ধর্ষকের কাছ থেকে আদায় করা হবে। রাষ্ট্রপতি নাকি বহন করবে, এই সুব্রত দাদা লেখছে, রাজু লেখছে সরকার। একটাও হয় নাই। শম্ভু দাদা ইজ এ কারেক্ট, রাষ্ট্র। সুব্রত দাদা হবে না, এগুলা বাদ দেন, পড়ালেখা বাদ। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চালায় সে, তা আমরা যদি অলরেডি গাড়িগুলা চালাইতে পারি তাহলে তার পড়ালেখার দরকার নাই। হুশ রাখেন, যেখানে যেটা লেখা ওইটাই হবে, এইটাই এমসিকিউ। ব্যয়ভার কে বহন করবে? রাষ্ট্র বহন করবে। 14তে পাইলাম নির্যাতিত বা ভিকটিম যে নারী বা শিশু, এদের পরিচয় সাংবাদিকদের হুঁশিয়ার করা হয়েছে যে
এদেরকে নিয়ে আপনি সংবাদপত্রে, ফেসবুক লাইভে বা যে কোনো ভিডিওতে, যে কোনো কিছুতে এমনভাবে প্রচার করতে পারবেন যাতে যেন পরিচয় যেন প্রকাশ না পায়। তাদের ভিডিও দেখাইতে পারবেন যে এই এই ঠিক আছে, এত এই অমুক জেলার অমুক থানায় এই একটা মেয়ে ধর্ষিত হয়েছে, আপনি পরিচয় যেন প্রকাশ না পায়। এটা যে লঙ্ঘন করেন 14(2)তে শাস্তি, আর 15তে 4 থেকে 14 পর্যন্ত এই অর্থদণ্ড আদায় করা হবে। নারী শিশু আইন অনুযায়ী ট্রাইব্যুনাল নিচের কোন ব্যক্তিকে এই নারী শিশু আইন অনুযায়ী অর্থদণ্ড আদায় করার দায়িত্ব দিতে পারে বলেন তো? আমি কোনো অপশন দেব না। এই নারী শিশু আইনের যে অর্থদণ্ড এটা আদায় করে দেবে কে? দ্রুত অ্যান্সার করেন। 16 ধারা এটা। এবার 17তে মিথ্যা মামলা, 18তে 10টা পয়েন্ট আছে, 19-এ 4টা, 20-এ 9টা। 18তে তদন্ত পদ্ধতি, প্রথমে হাতে নাতে দিতে হইলে 15, হাতে নাতে দিতে না হইলে 30, আবার ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি চাইলে পাবে কত? আরো 15। এর মধ্যে না পারলে এবার 3-এ যে তদন্ত প্রতিবেদন দাখিলের পর যদি আদালত যদি সন্তুষ্ট না হয় বা নারাজি দাখিল করে কেউ, তাহলে কি নতুন তদন্তকারী কর্মকর্তা উনি খালি একবার 15 কার্য দিবস সময় পাবে। এটা আপনারা দেখে নেবেন। আর 18(6)তে কি বলছে যে এই যে নির্ধারিত টাইমের মধ্যে যদি না দিতে পারে, তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারে, তাহলে তার অদক্ষতা হিসাবে বিবেচনা করে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, অর্থাৎ কার নিয়ন্ত্রণকারী, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা নিয়ন্ত্রণকারী অফিসারের প্রতি লিখবে যে আপনার অমুকে পারে নাই, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। সাথে সাক্ষী। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আসামিকে কখন সাক্ষী হিসেবে গণ্য করা যায়? আসামিকে কখন আসামির পরিবর্তে সাক্ষী বানানো যায় বা সাক্ষী ঘোষণা করা যায়? কখন? 18(7). তদন্ত প্রতিবেদন দাখিলের পর যদি ট্রাইব্যুনাল যদি পর্যালোচনা করে, যে দেখে যে তদন্ত প্রতিবেদনে যার নাম আসামির ঘরে আছে তাকে ন্যায় বিচারের সাথে সাক্ষী বানানো প্রয়োজন, তাহলে সাক্ষী হিসেবে গণ্য করার নির্দেশ দিতে পারবে। আর 18(8)-এ তদন্তকারী কর্মকর্তা টাকা খাইয়ে অথবা সিনিয়র অফিসারের আদেশে কি করছে? সাক্ষীর আসামি বানাইছে, আসামির সাক্ষী বানাইছে, গুরুত্বপূর্ণ সাক্ষীরে পরীক্ষা করে নাই, টাকা খাইয়া আসামির নাম এজাহার থেকে কেটে দিয়েছে, 10 নম্বর আসামিরে 1 নম্বরে অর্থাৎ তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, আর 1 নম্বর আসামিকে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিয়েছে, এই ভোগীযোগী করছে, তাহলে তাদের শাস্তির জন্য ট্রাইব্যুনাল বলবে তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছে। 18(8). 18(10)(9) ধারা, অর্থাৎ ধর্ষণ মামলা তদন্তকালে এসআই পুষ্পা ধর্ষণ মামলা তদন্ত করতেছে, তাকে কোনোভাবেই প্রশাসনিক কারণে প্রশাসনিক আদেশে পোস্টিং করাই দেওয়া যাবে না। 19(1) এই আইনের অধীনে অপরাধগুলো কি আমলযোগ্য, অর্থাৎ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 2-তে বলছে যারা মূল আসামি তাদেরকে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না, তবে 3-এ বলছে যাবে যদি তারা নারী হয় বা শিশু হয় বা অসুস্থ হয়, এটা আমরা জানি। 4-এ বলছে মূল আসামি বাদে অনেক আছে না যে সহযোগী আসামি বা ওই যে তেমন একটা বোঝা যাচ্ছে না যে আসলে এরা অপরাধ করছে কিনা, সন্দেহজনক, হ্যাঁ, তাদেরকে আদালত ট্রাইব্যুনাল যদি মনে করে চাইলে সন্তুষ্ট হলে কারণ লিপিবদ্ধ করে জামিন দিতে পারবে। 20-এ বিচার পদ্ধতি। এই নারী শিশু আইনের মামলা কোথায় বিচার হবে? নারী শিশু ট্রাইব্যুনালে। জেলার কালেক্টর, ডেপুটি কালেক্টর, শম্ভু দাদা পারেন নাই, এই সুব্রত দাদা এবং রাজু, এভাবে হুঁশ রাখবেন। তাহলে 20-এর 2-তে বলছে, 1-এ বলছে প্রথমে একটা নারী শিশু ট্রাইব্যুনাল হবে আলাদা, ওইখানেই খালি এই বিচারগুলো হবে, ঠিক আছে। 2-তে বলছে ট্রাইব্যুনালে মামলা ওঠার পরে একটানা চলতে থাকবে, কোনো কোর্ট মুলতবি রাখা যাবে না। তাহলে কতদিন চলবে? 3-এ বলছে
180 কার্য দিবসের মধ্যে মামলার বিচার একদম ফিনিশ করতে হবে। 3-এর কতে বলছে, তবে ধর্ষণ মামলা এইটাই 90 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। 4 বলছে যে এই বিচার যদি ঠিক সময় শেষ না হয় তাহলে খতিয়ে দেখবে যে এইতে কে কে জড়িত আছে, কোন সরকারি কর্মকর্তা আছে কিনা বা কোনো বিচারক আছে কিনা। এদের কারণে যদি বিচারে দেরি হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বরাবর লিখিত আদেশ দেবে। আর 6তে কি, 6তে হচ্ছে রুদ্ধদ্বার কক্ষে, নারী শিশু আইনের রুদ্ধদ্বার কক্ষের বিচার প্রক্রিয়া আলোচনা করুন। এই রুদ্ধদ্বার কক্ষ বা ট্রায়াল ইন ক্যামেরা অর্থাৎ দরজা জানলা আটকাইয়া একটা কক্ষে বসে বিচার, এই 20-এর 6 সবাই মুখস্থ রাখবেন। কেন হবে, কোনো ব্যক্তি যদি আবেদন করে যে ইওর অনার, অথবা কোর্টে আবেদন করলো যে এই ধর্ষণ মামলাটা অবশ্যই 9 ধারার মামলা, ধর্ষণ মামলা, কারণ ওখানে অনেক খোলামেলা প্রশ্ন করতে হবে, ভিকটিম লজ্জা পাচ্ছে, তাই সে আবেদন করলো যে আমাদের এই মামলাটা একটু রুদ্ধদ্বার কক্ষে অর্থাৎ একটা সেপারেট একটা রুমে দরজা জানালা আটকাইয়া যেন করা হয়, সব পাবলিকে যেন না থাকে, অপ্রয়োজনীয় লোকজন, তাহলে আমি শরম পাবো, বলতে লজ্জা পাবো। তাহলে কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বা ট্রাইব্যুনাল যদি নিজেই মনে করে তাহলে 9 ধারার অধীন মামলাটা কি হবে, রুদ্ধদ্বার কক্ষে বিচার হইতে পারবে। আর 7-এ শিশু যদি অভিযুক্ত হয় তাহলে বিশেষ 7-এ শিশু অভিযুক্ত হলে তার বিচার করার সময় কি শিশু আইন 2013 ফলো করতে হবে। আর 20-এর 9-তে ধর্ষণ মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি মনে করে তাহলে কি মেডিকেল পরীক্ষার রিপোর্ট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করিয়ে মামলার রায় দিয়ে দিতে পারবে। এ পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আমরা পড়ব 21 ধারা আসামির অনুপস্থিতিতে বিচার। পুষ্পা নামের একটা ভদ্র ছেলে, স্মার্ট, খুবই শিক্ষিত, আধুনিক, ভালো বডিওয়ালা। এই পুষ্পা নামের ছেলে সে একটা ধর্ষণ করে সেই যে পালাইছে, আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই তাকে, কারণ পুলিশ চলে ডালে ডালে, পুষ্পা চলে পাতায় পাতায়। এখন পুষ্পা ধর্ষণ করে পালাইছে, পুষ্পাকে কেউ ধরতে পারে নাই আজ পর্যন্ত। এখন কি করবে পুলিশ অফিসার, তদন্তকারী কর্মকর্তা, তাকে কি দিল, তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে দিল আদালত। চার্জশিট দেওয়ার পর আদালতে মামলা উঠছে, এখন আদালত কি করবে, তাই 21 ধারায় বলছে যে কোনো অর্থাৎ আদালত যদি এই মর্মে বিশ্বাস করে যে এই যে অভিযুক্ত আসামি পলাতক রয়েছে বা তাকে গ্রেপ্তারের কোনো আশু সম্ভাবনা নাই, শীঘ্রই তাকে গ্রেপ্তার করার কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে কি করবে, এই যে চার্জশিট পাওয়ার পর 20 দিনের সময় দেবে। 20, সুব্রত দাদা এই 20 দিন কথাটা লেখেন, এই দিন কিন্তু মনে রাখতে হবে। 20 দিনের সময় দিয়ে একটা পত্রিকায়, একটা দৈনিক যেটা বহুল প্রচারিত একটা পত্রিকা অথবা তথ্য প্রযুক্তির যে কোনো উপযুক্ত মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়ও দিতে পারবে, প্লাস একটা খবরের কাগজে 20 দিনের সময় দিয়ে একটা বিজ্ঞপ্তি প্রচার করতে পারবে। এর মধ্যে যদি হাজির না হয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার অর্থাৎ মামলার রায় শুনাই দেওয়া হবে। তাহলে তার মামলার রায় শুনাইতে পারবে, অনুপস্থিত বিচার করতে পারবে। তবে সে যদি একবার হাজির হয়ে যায় বা যদি জামিন নেওয়ার পরে যদি পলাতক হয় তাহলে এইসব পত্রিকায় বিজ্ঞপ্তি অথবা এই সোশ্যাল প্ল্যাটফর্মে অনলাইনে কোনো কিছু দেওয়ার দরকার হবে না, কারণ তখন ধরা হবে যে সে তো একবার হাজির হয়েছিল, সে তো মামলা সম্পর্কে জানে। তাই হাজির হওয়ার পরে বা জামিন নেওয়ার পরে যদি পলাতক হয়
তাহলে এইগুলো না করে ডাইরেক্ট তার অনুপস্থিতিতে বিচার বা রায় ঘোষণা করা যাবে। অর্ডার অর্ডার সমস্ত সাক্ষ্য প্রমাণ কি সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে অথবা সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করিয়া আদালত এই মর্মে সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে আসামি পুষ্পারাজ কি ভিকটিম অমুককে এত তারিখে ধর্ষণ করে আসামি অনুপস্থিত থাকায় এবং তাকে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বা তথ্য প্রযুক্তির কোনো মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েও পাওয়া যায় নাই বিধায় তার অনুপস্থিতিতে কি নারী শিশু আইনের ২১ ধারা অনুযায়ী তার অনুপস্থিতিতে রায় শোনানো হচ্ছে। আসামির বিরুদ্ধে ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। নারী শিশু আইনের ৯-১ ধারায় ধর্ষণের অপরাধের ফলে তাকে দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। দ্য কেস ইজ ক্লোজ। এইভাবে অনুপস্থিতি বিচার শুনাই দিতে পারবে ২১ ধারায়। এটা আর লিখিত প্রশ্ন আসার মতো, এভাবে মনে রাখবেন। এবার ২২, এখন ২২-এ ভিকটিমের জবানবন্দি গ্রহণ করতে হবে। জবানবন্দি কে গ্রহণ করতে পারে? ২২-এ ম্যাজিস্ট্রেট ভিকটিমের জবানবন্দি গ্রহণ করবে। ভিকটিম অথবা ঘটনা সম্পর্কে যে জানে এই লোকের। তাহলে ২২-এর ১, ২, ৩ তিনটে পয়েন্ট আছে। একে বলছে মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনি যদি মামলা তদন্তকারী কর্মকর্তা আসামিকে ধরার সময় ধৃত করার সময় তিনি যদি মনে করেন যে এই যে অপরাধের শিকার বা ভিকটিম যে হয়েছে অথবা এই ঘটনা সম্পর্কে যে জানে এমন ব্যক্তির বা ঘটনা যিনি নিজ চোখে দেখছেন এমন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন, তাহলে কি করবে? ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবে। ম্যাজিস্ট্রেটের কাছে তিনি অনুরোধ করবে যে স্যার এই লোকের জবানবন্দিটা একটু গ্রহণ করেন। তাহলে মামলা তদন্তকারী কর্মকর্তা আসামিকে ধরার সময় বা এই মামলাটা তদন্ত করার সময় তিনি যদি মনে করেন যে যে ভিকটিম হয়েছে, মনে করেন যে ধর্ষিত হয়েছে অথবা এই ঘটনা যে নিজ চক্ষে দেখছে তার এই মামলায় তদন্তের স্বার্থে বা মামলার বিচার কি ন্যায় বিচারের স্বার্থে তার জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন, তখন সাথে সাথে ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবে, মামলার আইও ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবে এই লোকের জবানবন্দি গ্রহণের জন্য। তাহলে ২২-এর ১-এ মামলার আইও ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবে জবানবন্দি গ্রহণের জন্য। এবার ২-তে ম্যাজিস্ট্রেট আসবেন, তিনি আসলেন, এসে বসলেন, এই ভিকটিমের জবানবন্দি গ্রহণ করলেন, চলে গেলেন। আবার এই একটা কপি মামলার আইওকে দিয়ে চলে গেলেন। ম্যাজিস্ট্রেট আসলেন, ম্যাজিস্ট্রেট বসলেন, ভিকটিমের জবানবন্দি গ্রহণ করলেন, একটা কপি তদন্তকারী কর্মকর্তাকে দিয়ে চলে গেলেন। ২২-এর ২ একে অনুরোধ করছে স্যার একটু প্লিজ একটু আসেন, এই ভিকটিমের জবানবন্দিটা একটু গ্রহণ করেন। ঠিক আছে, আমি আসতেছি। এবার ২-তে তিনি আসলেন, বসলেন, এই ভিকটিমের জবানবন্দি গ্রহণ করলেন, একটা কপি মামলার আইওকে দিয়ে গেলেন, যেন মামলার আইও তার তদন্ত প্রতিবেদনের সাথে
আদালতে জমা দিতে পারে। এবার 22(3) বলছে এই মামলা এবার কোর্টে উঠছে, অর্থাৎ ট্রাইব্যুনালে এই মামলা শুরু হয়েছে। শুরু হওয়ার পর ওই যে যার জবানবন্দি গ্রহণ করা হয়েছিল, এখন ট্রাইব্যুনাল তো আবার তার সাক্ষী নেবে। কিন্তু তিনি যদি মারা যান, নিখোঁজ হন, সাক্ষ্য দিতে বা জবানবন্দি দিতে অসমর্থ হন বা বিদেশ চলে যান, তাহলে সে যে ওই যে প্রথম যে জবানবন্দি তার কাছ থেকে নেওয়া হয়েছিল ওইটাই সাক্ষ্য হিসেবে গণ্য হবে। অর্থাৎ একে জবানবন্দি গ্রহণের জন্য অনুরোধ করছে মামলার আইও ম্যাজিস্ট্রেটকে, 2তে ম্যাজিস্ট্রেট সেই জবানবন্দি গ্রহণ করছে, 1 কপি আইওকে দিয়ে গেছে। এইবার মামলা ট্রাইব্যুনালে উঠছে। ওঠার পরে এখন মামলা ওঠার পরে তো আবার ওই সাক্ষীদের ডাকে আদালত, ওনাকে পাওয়া যাচ্ছে না। একজন বলছে মারা গেছে, একজন বলছে নিখোঁজ, একজন বলছে উনি এনার কথা কইতে হয় না, বুড়ো হয়ে গেছে, মুখ দিয়ে কথা বাইরে না, সাক্ষ্য দিতে অক্ষম। আর একটা হচ্ছে সে তো বিদেশ চলে গেছে, যাকে আনতে হইলে কেন সরকারের 5 লাখ টাকা খরচ করা লাগবে। তাই নর্মাল এই সরকার কি যাকে এই যে হাজির করা এইরূপ ব্যয় সাপেক্ষ, যা এই মামলা অনুসারে কাম্য নয়, সেক্ষেত্রে সে যে ওই যে জবানবন্দি দিয়ে গেছিল এইটাই এখন সাক্ষ্য হিসেবে গণ্য হবে। নতুন করে আর তার ট্রাইব্যুনালে হাজির হওয়ার দরকার নাই। 22(3) 22 ধারা কি বুঝতে পারছেন? তবে আরেকটা কথা বলছে যে তার ওই যে জবানবন্দির ওইটার উপর ভিত্তি করে কিন্তু আদালত রায় শুনাইতে পারবে না। সুব্রত দাদা, আপনি কি 22 ধারা বুঝতে পারছেন? রাজু, তুমি কি ক্লাসে আছো? এবারে 23 ধারা, এই নারী শিশু আইন অনুযায়ী মনে করেন একটা মেডিকেল রিপোর্ট লাগবে, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট লাগবে বা কোনো ব্লাড টেস্ট। তাহলে সরকার কর্তৃক নিয়োজিত কোনো চিকিৎসক, রাসায়নিক পরীক্ষক, হস্তলিপি বিশেষজ্ঞ, তারপর অঙ্গুলঙ্গ বিশারদ, মনে করেন ফিঙ্গারপ্রিন্ট লাগবে বা রাসায়নিক পরীক্ষা লাগবে, রক্ত পরীক্ষা লাগবে। এই সকল বিশারদরা যে রিপোর্টটা দিবে, ধর্ষণ মামলা তদন্ত চলার সময় মনে করেন যে রুমে ধর্ষণ হয়েছে সেই রুমের আলামত রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রাসায়নিক পরীক্ষক সেখান থেকে একটা রিপোর্ট দিছে, দেওয়ার পরে এখন যখন মামলাটা ট্রাইব্যুনালে ওঠে তখন ওই রাসায়নিক পরীক্ষক যে রিপোর্টটা দিয়েছে তাকে আবার ডাকা হয়। আপনারা আদালত দেখছেন, যারা ইন্ডিয়ান আদালত যারা দেখছেন তারা দেখবেন এই রাসায়নিক পরীক্ষক বা মেডিকেল অফিসারকে ডাকা হয় যে এই রিপোর্টটা কি আপনি দিয়েছেন, দেখেন তো এই সিগনেচারটা কি আপনার। তো 23 ধারায় বলছে কোনো রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, আঙ্গুলাঙ্ক বিশারদ, হস্তলিপি বিশেষজ্ঞ, এরা যখন এই নারী শিশু আইনের কোনো মামলা সংক্রান্ত একটা রিপোর্ট দেবেন, কোনো একটা পরীক্ষা করে যখন রিপোর্ট দেবেন, পরবর্তীতে যখন মামলা ট্রাইব্যুনালে উঠবে তখন এই লোককে যখন ডাকা হবে তখন তিনি যদি মারা যান,
সাক্ষ্য দিতে অক্ষম হন, নিখোঁজ হন বা বিদেশ থাকেন, তাহলে কি তাকে আর দরকার নাই, তার ওই রিপোর্টটাই সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। মারা গেলে, নিখোঁজ হলে, সাক্ষ্য দিতে অক্ষম হলে, বিদেশ চলে গেলে, খুঁজে পাওয়া না গেলে কি তার ওই যে রিপোর্টটাই সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এটা 23-24 ধারা আমাদের ইম্পর্টেন্ট। 24-এর শেষে 4, তাই 24-এ পয়েন্ট আছে 4টা। সাক্ষীর উপস্থিতি। 24-এর 1, নারী শিশু আইনের যত ওয়ারেন্ট বা সমন আদালত থেকে ইস্যু করা হবে, এই সমনটা বা ওয়ারেন্টটা আসামি অথবা সাক্ষী যে থানায় বসবাস করে, সর্বশেষ বসবাসের থানার সেই যে থানার যে ওসি স্যারের নিকট পাঠানো হবে। অর্থাৎ এই সাক্ষী বা আসামি সর্বশেষ যে থানায় বসবাস করতেছে সেই থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট এই ওয়ারেন্ট বা সমন পাঠানো হবে, এবং এই লোক আদালতে উপস্থিত হবে কি হবে না সেইটার দায়ভার সম্পূর্ণ এই থানার ওসি স্যারের উপরে বর্তাবে। যদি থানায় উপস্থিত হয়, মনে করেন সমন দেওয়া হইল বরিশাল জেলার ওসি উজিরপুরকে, অফিসার ইনচার্জ উজিরপুর থানা, তাকে সমন দেওয়া হলো যে আপনার অমুক, আপনার থানায় বসবাসরত অমুক আসামি এই মামলায় সাক্ষী আছে। এই লোক হাজির হইলে তো ভালো, যদি হাজির না হয় তাহলে এই দায়ভার কার? থানার ওসি স্যারের। তাহলে সমন বা ওয়ারেন্ট পাঠানো হয় ওসি স্যারের কাছে, অর্থাৎ আসামি যে থানায় বসবাস করে সেই থানার ওসি স্যারের কাছে, এবং আসামি বা সাক্ষী আদালতে হাজির না হইলে তার দায়ভারও ওসি স্যারের উপরে বর্তাবে 24-এর 1। তাহলে এখন এই যে ওয়ারেন্ট বা সমনের কপি পাঠানো হয় থানার ওসি স্যারের নিকট, 24-এর 2-তে বলছে এর একটা অনুলিপি জেলার ক্ষেত্রে জেলা পুলিশ সুপারের কাছে, আর মেট্রো ক্ষেত্রে কমিশনারের কাছে একটা অনুলিপি দেওয়া হবে। 24-এর 2 আর 24-এর 3, এই যে সাক্ষী বা আসামি যদি আদালতে হাজির না হয়, বা এই যে সমন বা ওয়ারেন্ট যদি কার্যকর করার ক্ষেত্রে, অর্থাৎ তামিল করার ক্ষেত্রে বা পরোয়ানা জারি করার ক্ষেত্রে বা সমন জারি করার ক্ষেত্রে পুলিশের যদি কোনো গাফিলতি থাকে, ট্রাইব্যুনাল বা আদালত যদি পুলিশের কোনো গাফিলতি পায়, তাহলে 24-এর 3-এ তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বরাবর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করবে। তাহলে 24-এর 1, আসামি বা সাক্ষী সর্বশেষ যে থানায় বসবাস করে সেই থানার ওসি স্যারের নিকট দিবে, এবং এরা হাজির হবে না হইলে এইটা ওসি স্যারের উপর বর্তাবে। 2-তে এর একটা অনুলিপি জেলার ক্ষেত্রে এসপি স্যারের নিকট, আর মেট্রোর ক্ষেত্রে কমিশনার স্যারের নিকট দেওয়া হবে। আর 24-এর 3, এই ওয়ারেন্ট বা সমন জারি করার ক্ষেত্রে যদি পুলিশের কোনো ত্রুটি থাকে, অবহেলা থাকে, এটা যদি ট্রাইব্যুনাল কোনোভাবে জানতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বরাবর লিখিত বা আদেশ দিবেন। আর 24-এর 4, গুরুত্বপূর্ণ ধারা, লিখিত প্রশ্ন আসার মতো। কোনো ব্যক্তি যদি আবেদন করে, অর্থাৎ ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে কিংবা ট্রাইব্যুনাল যদি নিজে মনে করে যে একটা সাক্ষী অনেক দূরে আছে, অনেক, মনে করেন বিদেশেই আছে, তাহলে এই আইনের বিধানাবলী সাপেক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার সাক্ষ্যটা গ্রহণ করতে পারবে। মনে করেন ভিডিও কলের মাধ্যমে তার সাক্ষ্য গ্রহণ করতে পারবে। এখন আপনি ওই যে আপনার
আপনি ধারে ধারে আছেন, চাইলেই যাইতে পারেন। মনে করেন বরিশাল আছেন, আপনার সাক্ষী, বা পিরোজপুর আছেন, আপনার সাক্ষী বরিশাল কোর্টে, আপনি যাচ্ছেন না, আপনি বলতেছেন আমি তো অনেক দূরে আছি, ভিডিও কলের মাধ্যমে নেওয়া হোক। নো, এটা অনেক যদি দূরবর্তী কোনো সাক্ষী থাকে, মনে করেন বরিশাল কোর্টে সাক্ষ্য আছে, তার বাড়ি রংপুরে, পঞ্চগড় জেলায় কর্মরত আছে, তখন আদালত যদি মনে করে যে হ্যাঁ এত দূর থেকে আসার কষ্ট দরকার নাই, বা বিদেশে আছে, তার সাক্ষ্যটা তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করতে পারবে। নারী শিশু আইন অনুযায়ী তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্য গ্রহণের কি পদ্ধতি বা সাক্ষ্য গ্রহণ করা যায় কি আলোচনা করুন, বা পদ্ধতি আলোচনা করুন। 24/4 24/4 মুখস্থ রাখবেন। কোনো আদালত, কোনো ব্যক্তি যদি আবেদন করে যে স্যার আমি তো অনেক দূরে আছি, আমি অসুস্থ, আমার যেতে খুব কষ্ট হবে, তা আমার সাক্ষ্যটা একটু ভিডিও কলের মাধ্যমে নেন, অথবা ট্রাইব্যুনাল যদি মনে করে যে কোনো দূরবর্তী সাক্ষীর স্বাক্ষর তথ্য প্রযুক্তির মাধ্যমে নিতে পারবে। 24/4। এবার আমরা গুরুত্বপূর্ণ ধারা 25 ক। 25 কয়ের 1-2 থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। নারী শিশু আইনের যে মামলার ক্ষেত্রে থানার ওসির দায়িত্ব 25 কয়ের 1, 25 কয়ের 2। একে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় হাজির হয়, তাহলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে এটা এজাহারভুক্ত করতে হবে, এবং অপরাধের যে শিকার হয়েছে তার মেডিকেল পরীক্ষা বা চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে একটা লোক আসলো নারী শিশু আইনের অধীনে কোনো মামলা করার জন্য প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহকারে, আপনি তাকে বলতে পারবেন না যে না মামলা নেব না, তখন সাথে সাথে এজাহারভুক্ত করতে হবে এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা বা চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনেক সময় যেমন গরিব মানুষেরা যারা দিতে পারে না, তারা কিন্তু থানায় মামলা করতে আসে। অনেক সময় মামলা যখন ডিনাই করা হয় তখন তারা কিন্তু কোর্টে চলে যায়। তো কোর্টে গেলে পরে কোর্টে যাইয়ে যখন পিটিশনটা দায়ের করে সেখানে লেখে যে আমি থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হওয়ার কারণে আদালতের শরণাপন্ন হয়েছি। তাহলে এটা কি পুলিশের ডিসক্রেডিট? পুলিশ মামলা গ্রহণ করে নাই। দ্যাটস ওয়াই এই 25 ক ধারা সংযুক্ত করা হয়েছে এই 25 সালে সংশোধনে। সেখানে একে বলছে কেউ যদি এই আইনের অধীনে কোনো সংগঠিত অপরাধ, কারণ কি নারী শিশু আইনের যত অপরাধ প্রত্যেকটা আমলযোগ্য অপরাধে মামলা গ্রহণ করা যায়। তাহলে যে কোনো অপরাধের, এই আইনের অধীনের অপরাধের অভিযোগকারী প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহকারে যদি আসে, সাথে সাথে এজাহারভুক্ত করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে 25 কয়ের 1। আর মনে করেন এমন একজন লোক মামলা করতে আসছে, অন্য থানার একটা লোক এই থানায় আসছে, আপনি আছেন বরিশাল সদর থানায়, কিন্তু এই লোকটা হচ্ছে বাকেরগঞ্জ থানার। তাহলে যে থানার লোক সেই থানায় মামলা করার কথা, কিন্তু অন্য থানার লোকও যদি আপনার কাছে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহকারে মামলা করতে আসে, আপনি তাকে ফিরেই দিতে পারবেন না। থানার ওসি স্যারের কাজ হবে তার বক্তব্যটা লেখা, বক্তব্যটা লিখবেন
এবং তার মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করবেন এবং পরবর্তীতে এই কেস ডায়েরি সহ এই যে অভিযোগটা উপযুক্ত থানায়, অর্থাৎ যে থানার আন্ডারে সেই থানায় প্রেরণ করতে হবে। তাহলে অন্য থানার লোক যদি প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ মামলা করতে আসে, থানার ওসি স্যার কী করবে, তাকে ফিরাইয়া না দিয়ে তার বক্তব্যটা লিখবেন, তারপর তার মেডিকেল, যে আগে আপনি মেডিকেল পরীক্ষা করেন, তারপর শেষে কেস ডায়েরি সহ যেই থানায় মামলা হওয়ার কথা সেই থানায় পাঠাইয়া দিবেন। 25-1, 25-2। সুব্রত দাদা, আপনি কি বুঝতে পারছেন? আঠাশ লিখতে সরেয়া আগে 28, তাই 28-এ হচ্ছে আপিল। এই মামলার, এই নারী শিশু আইনের অধীনে মামলার রায় শুনানোর 30 দিনের মধ্যে আপিল করা যাবে। 28-এ আপিল, আর 30-এ সহায়তাকারী প্ররোচনাকারী, অর্থাৎ যারা এই আইনের অধীনে যত মামলা হবে সেই অপরাধে যারা সহায়তা করবে, সহায়তাকারীদের ধারা হচ্ছে তাদের শাস্তি 30 ধারায়। মনে করেন 2 বন্ধু মিলে বা 3 বন্ধু মিলে একটা মেয়েকে কি করছে, প্রথমে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে তারপরে একটা রুমে নিয়ে গেছে, 2 জন রুমের বাইরে পাহারা দিয়েছে, আর একজন যে লিডার সে ধর্ষণ করছে। এখন এই 3 জনের শাস্তি কি কি হবে? যে ধর্ষণ করছে তার 9-1, আর যে 2 জন হেল্প করছে তাদের এই 30 ধারা। আশা করি বুঝতে পারছেন। আর 32 ধারা, এটা একটু মুখস্থ রাখতে হবে আমাদের, অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তি, যে ধর্ষণ করছে এবং যে ধর্ষিত হয়েছে, 2 জনেরই মেডিকেল পরীক্ষা করাইতে হবে। 32-এর 3টা পয়েন্ট। প্রথমটাই হচ্ছে যে এই আইনের অধীনে যে অভিযুক্ত ব্যক্তি এবং যে অপরাধের শিকার ব্যক্তি, তাদের 2 জনেরই সর্ব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেডিকেল পরীক্ষা করতে হবে। কোথায়? সরকারি মেডিকেলে অথবা সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারি মেডিকেলে তাদের মেডিকেল পরীক্ষা করা যাবে। তবে এই মেডিকেল পরীক্ষার জন্য কোনো ফি দেওয়া হইবে না, অর্থাৎ কোনো টাকা ছাড়াই মেডিকেল পরীক্ষাটা করা হবে। তাহলে একে মেডিকেল পরীক্ষা অভিযুক্ত এবং যে অপরাধের শিকার হয়েছে 2 জনের মেডিকেল পরীক্ষা করতে হবে সরকারি হাসপাতালে বা সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারি হাসপাতালে, এর জন্য কোনো ফি দেওয়া হবে না। এবার 2তে বলছে এই যে মেডিকেল পরীক্ষার জন্য যে মেডিকেল পরীক্ষার জন্য যে মেডিকেলে উপস্থিত হয়েছে, সেখানে ডাক্তাররা মেডিকেল পরীক্ষা করে 72 ঘন্টার মধ্যে বিনামূল্যে এই সার্টিফিকেট দিতে হবে। অর্থাৎ মেডিকেল পরীক্ষার রিপোর্ট কত সময়ের মধ্যে দিতে হবে? 72 ঘন্টার মধ্যে হয় তদন্তকারী কর্মকর্তাকে দেবে অথবা যে ভিকটিম বা অভিযুক্ত তাকে বা তার পরিবারের কাছে দিবে। 72 ঘন্টার মধ্যে হুঁশ রাখেন। আর 3-এ বলছে এই যে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে যদি মেডিকেল পরীক্ষা না করতে পারে এবং এইটা যদি পর্যালোচনা করে যদি দেখা যায় যে কোনো ডাক্তারের গাফিলতি আছে, এই কারণে মেডিকেল পরীক্ষা ঠিক সময় হয় নাই, তাহলে এই ডাক্তার যে অথরিটির নিয়ন্ত্রণে তার নিকট এই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আদেশ দিতে পারবে ট্রাইব্যুনাল। তাহলে একে হচ্ছে 32-এ চিকিৎসা করাবে, তারা চলে যাচ্ছে চিকিৎসা মেডিকেল রিপোর্ট অর্থাৎ মেডিকেল চেক আপ করার জন্য, মেডিকেল পরীক্ষার জন্য একে যাচ্ছে, যাই রিসিপশনে দাঁড়াইছে, কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। 2তে মেডিকেল পরীক্ষা করে এবার মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট 72 ঘন্টার মধ্যে দিতে হবে। 3-এ 72 ঘন্টার মধ্যে যদি না দিতে পারে
তাহলে ডাক্তারদের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে 32(3)। আর 32(ক) আছে, সেখানে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ডিএনএ পরীক্ষাও করানো যাবে। তাদের সম্মতি থাকুক আর না থাকুক, আদালত যদি মনে করে যে ডিএনএ পরীক্ষা করাবে তাহলে ডিএনএ পরীক্ষা করতে পারবে এবং এই ডিএনএ রিপোর্ট ন্যূনতম সময়ের মধ্যে আদালতে দাখিল করতে হবে। টাইম বেঁধে দেওয়া হয় নাই, তবে খুবই যত দ্রুত সম্ভব এই ডিএনএ রিপোর্ট দিতে হবে। লাস্টের ধারা 32(খ) এখানে বলছে যে কোনো সাক্ষী বা ভিকটিমের যদি নিরাপত্তা বিষয়ে কোনো হুমকি থাকে তাহলে আদালত তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আর যারা এই নারী শিশু আইনের অধীনে আদালতে সাক্ষ্য দিতে আসবে তাদের যে যাতায়াত এবং খাওয়ার খরচ হিসেবে একটা টাকা প্রদান করতে পারবে। অর্থাৎ সাক্ষীদের সুরক্ষা এবং তাদের ভাতা। কোনো সাক্ষী অথবা ভিকটিম যদি অনিরাপদ মনে করেন তাহলে আদালতের কাছে বললে সে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং যারা সাক্ষীরা সাক্ষ্য দিতে আসবে তাদের যাতায়াত ভাতা অথবা খাওয়ার খরচ এই ট্রাইব্যুনাল থেকে দেওয়া হবে। তাহলে 21-এ অনুপস্থিতিতে বিচার, 22-এ জবানবন্দি গ্রহণ, তারপর কি 23-এ রাসায়নিক পরীক্ষকদের অনুপস্থিতিতে তাদের সেই রিপোর্ট গ্রহণযোগ্য হবে, 24-এ সাক্ষীর উপস্থিতি, 25-এর ক-এর 1-2 থানার অফিসে ইনচার্জের কর্তব্য, 28-এ আপিল, 30-এ সহায়তা, 32-এ মেডিকেল পরীক্ষা, 32-এর ক-তে ডিএনএ পরীক্ষা, 32-এর খ-তে সাক্ষীদের সুরক্ষা ভাতা। আপনারা কি পারবেন? সুব্রত দাদা, এই পর্যন্ত কি বুঝতে পারছেন? সুব্রত দাদা আছেন? আপনি কি বুঝতে পারছেন? যারা লাইভ ক্লাস করতে পারেন না অবশ্যই রেকর্ড ক্লাস করবেন। নারী শিশু আইন আমাদের শেষ। আগামীকালকে আমরা দেখি মাদকদ্রব্য শুরু করব, অথবা সড়ক পরিবহন শুরু করব, অথবা সাইবার নিরাপত্তা, অথবা জুয়া আইন শুরু করব, অথবা কি মানব পাচার, অভিবাসী ও চোরাচালান আইন শুরু করব। সো থ্যাংক ইউ সো মাচ। বিষয়ের গুরুত্ব বিবেচনা করে আইন, যে কোনো একটা আইন শুরু করা হবে কালকে। আবার এ নিয়ে চিন্তা করবেন না, আমরা আস্তে আস্তে এগুলোকে ফিনিশ করব। নারী শিশুটা এবার লিখিত প্রশ্ন আসার খুবই সম্ভাবনা, খুব ভালো করে দেখবেন। যে কয়টা পড়াইছি বারবার রিভিশন দিবেন। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল।